च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय রামকৃষ্ণায় তে নমঃ। উদ্বোধন 125 স্মরণে মননে বিশ্লেষণে থেকে পাঠ, পৃষ্ঠা সংখ্যা 34। স্বামীজির কর্মদর্শন, কর্মযোগ এবং ব্যবহারিক বেদান্ত। ব্যবহারিক জীবনে বেদান্তের সার্বজনীন মূল তত্ত্বসমূহের প্রয়োগকে স্বামীজি ব্যবহারিক বেদান্ত আখ্যা দিয়েছেন। জাগতিক সমৃদ্ধি, পারস্পরিক সুসম্পর্ক, মনের প্রশান্তি, জীবনে অর্থপূর্ণতা প্রভৃতি অর্জন করতে মানুষকে সাহায্য করা ব্যবহারিক বেদান্তের উদ্দেশ্য। স্বামীজির মতে ব্যবহারিক বেদান্তের লক্ষ্য হল একজন মৎস্যজীবীকে আরও ভালো মৎস্যজীবী করা, একজন শিক্ষার্থীকে অধিকতর উত্তম শিক্ষার্থী করে তোলা, একজন আইনজীবীকে শ্রেষ্ঠতর আইনজীবী করা। স্বামীজির নিজের কথায়, বেদান্তের এই সকল মহান তত্ত্ব কেবল অরণ্যে বা গিরিগুহায় আবদ্ধ থাকিবে না। বিচারালয়ে, ভজনালয়ে, দরিদ্রের কুটিরে, মৎস্যজীবীর গৃহে, ছাত্রের অধ্যয়নাগারে সর্বত্র এই সকল তত্ত্ব আলোচিত হইবে, কার্যে পরিণত হইবে। প্রত্যেক নরনারী, প্রত্যেক বালক বালিকা সে যে কাজই করুক না কেন, সে যে অবস্থায় থাকুক না কেন, সর্বাবস্থায় বেদান্তের প্রভাব বিস্তৃত হওয়া আবশ্যক। উপনিষদ নিহিত তত্ত্বাবলী, জেলেমালা প্রভৃতি জনসাধারণ কিভাবে কার্যে পরিণত করিবে, ইহার উপায় শাস্ত্রে প্রদর্শিত হইয়াছে। জেলে যদি নিজেকে আত্মা বলিয়া চিন্তা করে, তবে সে একজন ভালো মৎস্যজীবী হইবে। ছাত্র যদি নিজেকে আত্মা বলিয়া চিন্তা করে, তবে সে একজন ভালো বিদ্যার্থী হইবে। উকিল যদি নিজেকে আত্মা বলিয়া চিন্তা করে, তবে সে একজন ভালো আইনজ্ঞ হইবে। এইভাবে অন্যান্য সর্বত্র। উৎস: বাণী ও রচনা, পঞ্চম খণ্ড, পৃষ্ঠা 105। এখানে উল্লেখ করা উচিত যে স্বামীজির লক্ষ্য ছিল যাতে একজন মৎস্যজীবী, শিক্ষার্থী বা আইনজীবী মুক্তি লাভ করার থেকে জীবনের মান উন্নয়নে সক্ষম হতে পারে। এই প্রসঙ্গে বলা যেতে পারে যে আধুনিক যুগে কার্ল মার্ক্সই হল প্রথম যিনি পাশ্চাত্য দর্শনে প্র্যাক্সিস প্রবর্তন করেছিলেন। প্রাচীন গ্রিক ভাষায় প্র্যাক্সিস বলতে বোঝায় সেই পদ্ধতি যার দ্বারা কোনো দার্শনিক ধারণাকে ব্যবহারে প্রয়োগ করা যায়। অ্যারিস্টটল মানুষের 3 প্রকার সক্রিয়তার কথা লিখেছেন: থিওরিয়া, পয়সিস এবং প্র্যাক্সিস। থিওরিয়া তাত্ত্বিক জ্ঞানের কথা বলে। পয়সিস হল প্রযুক্তিগত জ্ঞান, যেমন যন্ত্র কিভাবে চালিত হয় তা জানা। প্র্যাক্সিস হল কোনো দার্শনিক ধারণার ব্যবহারিক প্রয়োগ। 1897 সালে স্বামীজি ব্যবহারিক বেদান্তের এই ভাবটি নিয়ে কলম্বো থেকে আলমোড়ায় বিভিন্ন স্থানে প্রদত্ত ভাষণে বিশেষভাবে ব্যাখ্যা করেছেন। এই প্রসঙ্গে মনে রাখতে হবে যে স্বামীজি 2 ধরনের ব্যবহারিক বেদান্তের কথা বলেছেন। আমেরিকায় প্রদত্ত ভাষণগুলিতে প্রথমটির প্রকাশ। সেখানে স্বামীজির প্রধান লক্ষ্য ছিল বেদান্তের শাশ্বত সর্বজনীন মূল তত্ত্বসমূহ যে নিছক তাত্ত্বিক ধারণা নয়,
তা দেখানো। সেগুলি কার্যকর বা ব্যবহারযোগ্য হতে পারে, অর্থাৎ জীবনে যথার্থই উপলব্ধি করা যেতে পারে। ব্যবহারিক বেদান্তের দ্বিতীয় ধরনটি সম্বন্ধে এখানে আলোচনা করা হচ্ছে। প্র্যাক্সিস বলতে বোঝায় যে দর্শনশাস্ত্রের নীতিসমূহের ব্যবহারিক প্রযোজ্যতা থাকতে হবে, অর্থাৎ দর্শনশাস্ত্রের মূল তত্ত্বসমূহ যদি জীবনে প্রয়োগ করা হয় তবে সেগুলির দ্বারা জীবনের বিভিন্ন সমস্যার সমাধান করা সম্ভবপর হবে। শুধু তাই নয়, এই তত্ত্বগুলি জীবনে প্রয়োগের মাধ্যমে কর্মের মধ্য দিয়েই মানুষ আত্মোপলব্ধি লাভ করতে সক্ষম হবে। রাশিয়া ও চীনে মার্ক্সীয় অর্থনীতির পতনের পর মার্ক্সের এই কর্মদর্শন বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। কার্ল মার্ক্সের পর স্বামী বিবেকানন্দই প্রথম যিনি ব্যবহারিক বেদান্ত জ্ঞানের মাধ্যমে প্র্যাক্সিস এর ধারণাটি উপস্থাপন করেন। কার্ল মার্ক্স এর জীবন দর্শন দাঁড়িয়েছিল বস্তুবাদী দৃষ্টিভঙ্গির উপর। যে আত্মোপলব্ধির কথা তিনি বলেছেন তা মানুষের নিম্নতর সত্তা বা অহংবোধের সঙ্গে সম্পর্কিত। এই ধরনের উপলব্ধি জীবনে কিছু তৃপ্তি নিয়ে এলেও কিন্তু অন্যদিকে তা আবার মানুষকে আত্মকেন্দ্রিক করতে পারে এবং তাকে অন্যের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানে অসমর্থ করতে পারে। বিপরীত দিকে স্বামীজির ব্যবহারিক বেদান্ত এর বুনিয়াদ জীবন সম্পর্কিত আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গির ওপর। ফলত যে আত্ম উপলব্ধি স্বামীজির লক্ষ্য ছিল তা মানুষের উচ্চতর সত্তা বা পরম সত্তার সঙ্গে সম্পর্কিত, অর্থাৎ এই আত্ম উপলব্ধি হল পরমাত্মার উপলব্ধি, যা জ্ঞান, প্রেম ও আনন্দের মূল উৎস। স্বামীজির কর্মদর্শন, কর্মযোগ এবং ব্যবহারিক বেদান্ত মিলেই গঠিত হয়েছে স্বামীজির কর্মদর্শন। স্বামীজি এই দুই পদকে একটি আদর্শে মিলিত করে রামকৃষ্ণ মিশনকে মূল মন্ত্র প্রদান করলেন। আত্মনো মোক্ষার্থং জগদ্ধিতায় চ, অর্থাৎ আত্মার মোক্ষ ও জগতের কল্যাণের নিমিত্ত। মূল মন্ত্রের প্রথমাংশ অর্থাৎ আত্মনো মোক্ষার্থম কর্মযোগের মাধ্যমে, অথবা বলা যেতে পারে 4 যোগের সমন্বয়ের দ্বারা উপলব্ধি করতে হবে। মূল মন্ত্রের দ্বিতীয় অংশটি জগদ্ধিতায় চ কিন্তু ব্যবহারিক বেদান্তের পদ দিয়েই হৃদয়ঙ্গম করতে হবে। মূল মন্ত্রের দুটি অংশ মিলিত হয়ে একটি সমন্বিত আদর্শ স্থাপন করে। এই সমন্বিত আদর্শকেই স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ ভাব আন্দোলনের মূল মন্ত্ররূপে সূচিত করলেন। এই মহামন্ত্রই কালক্রমে সমগ্র বিশ্বে মানব সমাজের আদর্শ হতে পারে বা হওয়া উচিত। বর্তমান বিশ্বে মানব জীবন হয়ে গিয়েছে অত্যন্ত জটিল। জীবনযাত্রা হয়ে উঠেছে বেপরোয়া, লক্ষ্যহীন। জগতের এখন প্রয়োজন এক সর্বসমন্বিত, সন্তোষজনক কর্মদর্শন। বর্তমানে পাশ্চাত্যের এমন কোনো কর্মদর্শন নেই যা আজকের দিনের আবশ্যকতা পূরণ করবে। স্বামী বিবেকানন্দের কর্মদর্শন থেকে আধুনিক চিন্তাধারায় এই শূন্যতা পূরণ করার পথ আমরা পেতে পারি। প্রবৃত্তি ও নিবৃত্তি। শঙ্করাচার্য তাঁর গীতাভাষ্যের বিখ্যাত ভূমিকায় বলেছেন যে
বেদে উল্লিখিত দুই প্রকারের ধর্মের দ্বারা জগতে জীবন ধারণ করা হয়, প্রবৃত্তি ও নিবৃত্তি। যে ধর্ম পার্থিব সমৃদ্ধি, অভ্যুদয় এবং মুক্তি, নিঃশ্রেয়স উভয়ের প্রত্যক্ষ কারণ, সেই ধর্ম সকলকে অনুসরণ করতে হবে। উৎস: দ্বিবিধ হি বেদোক্ত ধর্ম প্রবৃত্তিলক্ষণো নিবৃত্তিলক্ষণো চ জগতস্থিতিকারণং প্রাণিনাং সাক্ষাৎ অভ্যুদয় নিঃশ্রেয়সহেতু চ স ধর্ম অনুষ্ঠীয়মানঃ। শ্রীমদ্ভাগবত গীতা, শঙ্করাচার্য উपोद्घात ভাষ্য। শঙ্করাচার্য এখানে দেখালেন যে জগতে জীবন ধারণের জন্য প্রবৃত্তি এবং নিবৃত্তি দুয়েরই প্রয়োজন আছে। বৈদিক যুগে হিন্দু ধর্মে প্রবৃত্তি এবং নিবৃত্তির মধ্যে একটা সূক্ষ্ম ভারসাম্য রাখা হতো। পরবর্তীকালে এই ভারসাম্য হারিয়ে যায় যখন নিবৃত্তির ওপর অপেক্ষাকৃত অধিক গুরুত্ব দেওয়া হয় এবং প্রবৃত্তি হয় অবহেলিত। স্বামী বিবেকানন্দ দেখালেন যে বৌদ্ধ ধর্মের এটি অন্যতম ত্রুটি। জীবনের কর্তব্য ধর্ম অপেক্ষা সন্ন্যাসকে অধিক গুরুত্ব দেওয়া। তাঁর প্রাচ্য ও পাশ্চাত্য বইটিতে, মূলত উদ্বোধন পত্রিকার জন্য লেখা একটি প্রবন্ধে, স্বামীজি বলেছেন, অহিংসা ঠিক, নির্বৈর বড় কথা, কথা তো বেশ, তবে শাস্ত্র বলেছেন, তুমি গেরস্থ, তোমার গালে এক চড় কেউ যদি মারে, তাকে 10 চড় যদি না ফিরিয়ে দাও, তুমি পাপ করবে। আততায়ীন মায়ান্তং ইত্যাদি। হত্যা করতে এসেছে এমন ব্রহ্মবধেও পাপ নাই, মনু বলছেন। উৎস: গুরুং বা বালবৃদ্ধৌ বা ব্রাহ্মণং বা বহুশ্রুতম আততায়িনাম আত্মানং হন্যাদেবা বিচারায়ণ। মনুসংহিতা 8/350। প্রাচ্য ও পাশ্চাত্য বইতে স্বামীজি আরও বলেছেন, প্রত্যেক জীব শক্তি প্রকাশের এক একটি কেন্দ্র। পূর্বের কর্মফলে সে শক্তি সঞ্চিত হয়ে আছে, আমরা তাই নিয়ে জন্মেছি। যতক্ষণ সে শক্তি কার্যরূপে প্রকাশ না হচ্ছে, ততক্ষণ কে স্থির থাকবে বলো? ততক্ষণ ভোগ কে ঘোচায় বলো? তবে দুঃখভোগের চেয়ে সুখভোগটা ভালো নয়? কুকর্মের চেয়ে সুকর্মটা ভালো নয়? উৎস: স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা, 6ষ্ঠ খণ্ড, 2021, পৃষ্ঠা 121। স্বামীজি বলেছেন, অবশ্য কর্ম করতে গেলেই কিছু না কিছু পাপ আসবেই। এলোই বা, কিছু না করার চেয়ে, জড়ের চেয়ে ভালো মন্দ মিশ্র কর্ম করা ভালো নয়? গরুতে মিথ্যে কথা কয় না, দেয়ালে চুরি করে না, তবু তারা গরুই থাকে আর দেয়ালই থাকে। উৎস: বাণী ও রচনা, 6ষ্ঠ খণ্ড, 2021, পৃষ্ঠা 121। অনেকেরই এই ধারণা যে প্রবৃত্তির অর্থ কার্য করা এবং নিবৃত্তির অর্থ কার্য না করা। এটি সত্য নয়। উভয়ের মধ্যে প্রভেদ নিহিত আছে তাদের লক্ষ্যে। প্রবৃত্তি ধর্মের লক্ষ্য ধর্ম, অর্থ, কাম। বিপরীতে নিবৃত্তি ধর্মের লক্ষ্য হল মুক্তি। স্বামী বিবেকানন্দ বিশেষ রূপে উল্লেখ করেছেন যে খুব
অল্প সংখ্যক মানুষেরই মুক্তিলাভের জন্য প্রকৃত ইচ্ছা ও যোগ্যতা আছে। বেশিরভাগ ব্যক্তি অর্থ ও কাম উপভোগ করতে চান, কিন্তু মুক্তির আদর্শ ধর্মীয় অনুশাসন এবং রীতিনীতির সাহায্যে সকলের ওপরেই ন্যস্ত করা হয়েছে। উদ্বোধন পত্রিকার জন্য একটি প্রবন্ধে স্বামীজি লিখেছেন, সেই দূরদৃষ্টি কয়জনের ভাগ্যে ঘটে যাহাতে পার্থিব সুখ তুচ্ছ বোধ হয়? সে বিশাল হৃদয় কোথায়, যাহা সৌন্দর্য ও মহিমা চিন্তায় নিজ শরীর পর্যন্ত বিস্মৃত হয়? যাহারা আছেন সমগ্র ভারতের লোকসংখ্যার তুলনায় তাহারা মুষ্টিমেয়, আর এই মুষ্টিমেয় লোকের মুক্তির জন্য কোটি কোটি নরনারীকে সামাজিক আধ্যাত্মিক চক্রের নিচে নিষ্পিষ্ট হইতে হইবে। উৎস: বাণী ও রচনা, ষষ্ঠ খণ্ড, 2021, পৃষ্ঠা 27। বর্তমান সমাজে প্রাসঙ্গিকতা। ভারতবর্ষ বর্তমানে বিশ্বের দ্রুত বর্ধনশীল অর্থনীতি সম্পন্ন দেশগুলির মধ্যে অন্যতম। দেশের অর্ধেকের বেশি মানুষকে সমৃদ্ধিশালী বলা যেতে পারে। প্রতিভাবান ভারতীয় ছাত্রছাত্রীরা বিভিন্ন ব্যবসায়িক উদ্যোগ, প্রযুক্তির কুশলতা আয়ত্ত করে কোটিপতি, এমনকি সহস্র কোটিপতি ধনকুবের হয়ে উঠছেন। যুবক যুবতীদের মধ্যে এক প্রচণ্ড অস্থিরতা কাজ করছে কিছু একটা করার জন্য। তা নতুন কিছু সৃজন করাই হোক বা কোনো বিষয়ে দক্ষতা অর্জন করাই হোক, অথবা পোশাক, আহার, বিনোদন, সামাজিক সম্পর্ক ইত্যাদি বিষয়ে পাশ্চাত্য যুব সমাজকে অনুকরণ করাই হোক। মনে রাখতে হবে, ভারতবর্ষে অনলাইন শিক্ষার প্রবর্তনের সঙ্গে সঙ্গে শিক্ষার ধারণাটাই পাল্টে গিয়েছে। এখন শেখার দক্ষতাকে তথা মুখস্থ করার চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। ভারতের এমতো বর্তমান পরিস্থিতিতে স্বামীজির কর্মদর্শনের প্রাসঙ্গিকতা কী হতে পারে? প্রথমত, যুব সমাজের অনেকেই এক সার্বিক কর্মদর্শনের অনুসন্ধান করছেন, যা তাঁদের লক্ষ্যহীনভাবে, উদ্দেশ্যহীনভাবে ভেসে চলা জীবনে শৃঙ্খলা, উদ্দেশ্য এবং পূর্ণতা এনে দেবে। দ্বিতীয়ত, অনেক যুবক যুবতী স্বামীজির কর্মযোগ এর দ্বারা অনুপ্রাণিত হতে পারেন। মুক্তিলাভের জন্য না হলেও অন্তত মানুষের, বিশেষ করে দরিদ্র, অনগ্রসর এবং প্রান্তিক মানুষ যাদের ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে দেখা যায়, তাদের কল্যাণ সাধন করার জন্য। তৃতীয়ত, স্বামীজির ব্যবহারিক বেদান্তের ভাবটি বিশেষ করে জীবনের সেই তত্ত্বগত শিক্ষা যা আত্মার অন্তর্নিহিত দেবত্বের কথা বলে, বর্তমান সময়ের যুবক যুবতীদের অস্থির জীবনে একটি আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি এনে দিতে সাহায্য করতে পারে। স্বামীজির কর্মদর্শনের এই ব্যবহারিক প্রয়োগ বিষয় এ আরও বিশদে আলোচনা প্রয়োজন, যা এই প্রবন্ধটির পরিধির বাইরে। এই প্রবন্ধের মূল উদ্দেশ্য হল কর্মযোগ এবং ব্যবহারিক বেদান্তের মধ্যে প্রভেদকে তুলে ধরা এবং কিভাবে এই দুয়ের সংযোগে স্বামী বিবেকানন্দের কর্মদর্শন তৈরি হয়েছে তা দেখানো। মূল ইংরাজি প্রবন্ধ স্বামী বিবেকানন্দা's Philosophy of Work, Karma Yoga
অ্যান্ড প্র্যাকটিক্যাল বেদান্ত থেকে অনুবাদ করেছেন রত্নাবলী বন্দ্যোপাধ্যায়। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।